দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ৩৩ কোটি টাকা পাচার করেন বর্তমান পাট প্রতিমন্ত্রী শরীফুল। এমপিদের একসময় চাহিদা ছিল সড়ক সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়। জেল থেকে আসামি বের করে বাংলাদেশে পুশিন করছে ভারত। টয়লেটের দেয়ালে ঝুলছে ২২ লাখের নামফলক, উধাও মাদ্রাসা ভবন। বাংলাদেশে বাড়ছে ৫ ধরনের ক্যান্সার, কারণ কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেস্ট লেদার নামক কোম্পানি ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে চামড়া রপ্তানি করে। বর্তমান সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম ওই সময় বেস্ট লেদার কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রপ্তানির প্রায় $২৭ লাখ বা ৩৩ কোটি টাকা ৫ বছরেও দেশে ফিরেনি, যা ১২০ দিনের মধ্যে ফেরত আসা বাধ্যতামূলক। ব্যাংক আর কাস্টমসকে ম্যানেজ করে বিদেশে ৩৩ কোটি টাকা পাচারের প্রমাণ পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ইসলামী ব্যাংক মতিঝিল শাখার ১৬টি এলসির মাধ্যমে এই বিপুল অর্থ পাচার করা হয়, যা দুবাইয়ের একটি ভারতীয় বায়ারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম অভিযোগ অস্বীকার করে এটিকে পারিবারিক ব্যবসা দাবি করেছেন এবং তিনি শুধু পরিচালক ছিলেন বলে তাই এড়াতে চেয়েছেন। কিন্তু সরকারি নথি বলছে ভিন্ন কথা। BFIU এর তদন্ত বলছে ঘটনার সময় বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ছিলেন শরীফুল আলম। তার ছোট ভাই মোহাম্মদ সাইসুম মিয়া প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং অন্য ভাই মোহাম্মদ নাইম হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও মোহাম্মদ আবুল কাইয়ুম ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন দৈনিকটিকে বলেন, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের তদন্ত শেষ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CIDর কাছে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাদের দায়িত্ব বলেও জানান তিনি। এদিকে ইসলামী ব্যাংকের মতিঝিল লোকাল শাখা ইতিমধ্যেই CIDকে সব নথি বুঝিয়ে দিয়েছে। এখন সেই সত্য খোঁজার দায়িত্বে CID। সুরুজ আহমেদ, এশিয়া পোস্ট। সংসদ সদস্যদের মুখে এক সময় নির্বাচনী এলাকার উন্নয়নের প্রতীক হিসেবে সড়ক, সেতু, কালভার্ট, হাসপাতাল কিংবা বিদ্যুৎ প্রকল্পের দাবি বেশি শোনা যেত। কিন্তু গেল এক দশকে সে চিত্র অনেকটা বদলে গেছে। এখন অনেক রাজনৈতিক নেতা ও স্থানীয় প্রভাবশালী মহলের কাছে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উন্নয়নের সবচেয়ে দৃশ্যমান প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। আর তাই এখন অনেক এমপি বিশ্ববিদ্যালয় চান বলে মনে করেন শিক্ষাবিদরা। এরই মধ্যে জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে অনেকেই নিজ নিজ এলাকায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি তুলেছেন। বিদ্যমান পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান বলেন, মূলত রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিজেদের ব্যক্তিগত প্রভাব সুসংহত করতেই সংসদ সদস্যদের অনেকেই বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি তুলে থাকেন। কারণ নতুন প্রতিষ্ঠান মানেই নতুন অবকাঠামো নির্মাণ ও নতুন জনবল নিয়োগের সুযোগ। কিন্তু এভাবে বিশ্ববিদ্যালয় নির্মাণ উচ্চশিক্ষার জন্য লাভজনক হয় না, বরং আরও সংকট বাড়ায়। ইউজিসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৮টি, শিক্ষা কার্যক্রম চলমান ৫৪টিতে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ভাড়া ভবনে চলছে বলে জানা গেছে। আবার ১৪টি বিশ্ববিদ্যালয়ে কোনো অধ্যাপক নেই, ৪টিতে অধ্যাপক সংখ্যা ৫ জনের কম, ২৫টি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ল্যাব সংকট।
এমন পরিস্থিতিতে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা প্রসঙ্গে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সংসদ সদস্যরা এগুলো করছেন লোক দেখানোর জন্য, ধন্যবাদ পাওয়ার জন্য। এগুলো প্রতারণা ও প্রহসনমূলক। অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নেই, ক্যাম্পাস নেই, পাঠদানের ভালো জায়গা নেই। অপরিকল্পিতভাবে নতুন নতুন বিশ্ববিদ্যালয় অনুমোদন মানে পুরনো সমস্যার সঙ্গে নতুন সমস্যা সৃষ্টি করা। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। তারেক আহমেদ, এশিয়া পোস্ট। আবারও পুশিন খেলায় মেতে উঠেছে ভারত। পায়ে পা দিয়ে একরকম ঝগড়া করতে আসছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবৈধভাবে রাতের অন্ধকারে লোকজন ধরে এনে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে তারা। এদিকে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ছাড় দিচ্ছে না বিজিবি। ভারতের এই পুশিনের ঘটনার মধ্যেই চাঞ্চল্যকর একটি ঘটনা সামনে এসেছে। খোদ ভারতীয় পুলিশের এক কর্মকর্তা স্বীকার করেছেন, জেল থেকে আসামিদেরকে বের করে এনে বাংলাদেশে পুশিন করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পর্যাপ্ত বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারী খুঁজে না পেয়ে কারাবন্দী আসামিদের জেল থেকে বের করে সীমান্ত এলাকায় জড়ো করে অত্যন্ত গোপনে তাদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে বলেও জানিয়েছে ওই সূত্র। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ ধরনের পদক্ষেপ কঠোর হাতে রুখে দিচ্ছে, ফলে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে তৈরি হচ্ছে তীব্র উত্তেজনা। ওই পুলিশ সদস্যের আরও দাবি, পুশিন করতে ব্যর্থ হলে কয়েকদিন পর সেই আসামিদের পুনরায় লোকালয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এই সীমান্ত উত্তেজনার সমান্তরালেই উঠে আসছে আরও কিছু গভীর ভূরাজনৈতিক সমীকরণের তথ্য। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির গভীর ষড়যন্ত্রের কথা জানিয়েছে এক প্রাক্তন গোয়েন্দা কর্মকর্তা। তার দেওয়া তথ্য অনুযায়ী নয়াদিল্লি এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরাতে তৎপর না হলেও সীমান্ত দিয়ে কিছু প্রশিক্ষিত চরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। তবে এই নতুন রাজনৈতিক কৌশল ও ভূরাজনৈতিক পদক্ষেপ আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কে ঠিক কী প্রভাব ফেলবে তা নিয়ে সচেতন মহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। 22 লাখ টাকার মাদ্রাসা ভবন, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে একটি সাধারণ টয়লেট। আর সেই টয়লেটের দেয়ালেই ঝুলছে উন্নয়ন প্রকল্পের নামফলক। নামফলকে লেখা একতলা ভবন নির্মাণে ব্যয় হয়েছে 22 লাখ টাকার বেশি, কিন্তু ভবন কোথায়? এমন প্রশ্নেই এখন সরব পটুয়াখালীর বাউফলের এলাকাবাসীর মধ্যে। ঘটনাটি বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগিবাজার এলাকার। সেখানে একটি টয়লেটের দেয়ালে লাগানো রয়েছে উন্নয়ন প্রকল্পের নেমপ্লেট, আর তাতে উল্লেখ করা হয়েছে বগা ইউনিয়ন দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার একতলা ভবন নির্মাণ প্রকল্পে ব্যয় হয়েছে 22,06,350 টাকা। প্রকল্পটি 2019-20 অর্থ বছরে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপির আওতায় বাস্তবায়ন করা হয়েছে। এতে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে উপজেলা পরিষদ বাউফলের নাম। তবে স্থানীয়দের দাবি, নামফলকটি যে স্থাপনায় লাগানো হয়েছে সেটি একটি টয়লেট। ফলে প্রকল্পের নামফলকে উল্লিখিত একতলা ভবন কোথায় তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও প্রশাসন বলছে বিতর্ক তৈরি করার জন্য পুরনো নামফলক পরিবর্তন করে কেউ এমন কাজ করেছেন। সেটা দেখি যে আমাদের নেম প্লেটটা একদম চকচকা এবং নতুন করে লাগানো সেটা বোঝাই যাচ্ছে যে প্লাস্টারটা একদম হচ্ছে কাঁচা। তো আমরা আশঙ্কা করছি যে কেউ হচ্ছে ইন্টেনশনালি কাজটা করতে পারে, যাতে একটা বিতর্ক সৃষ্টি করা যায়। বাংলাদেশে প্রতি বছরই বাড়ছে ক্যান্সার আক্রান্তের সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশটিতে প্রতি বছর বিভিন্ন ধরনের ক্যান্সারে ভুগে 1,16,500 জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। প্রাপ্তবয়স্ক নারী পুরুষের পাশাপাশি শিশুরাও ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যাচ্ছে, বাংলাদেশে ক্যান্সার রোগীদের মধ্যে শিশুদের হার প্রায় 2.4%। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা যাচ্ছে দেশে প্রতি বছরই ক্যান্সার আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিবেশ দূষণ ক্যান্সারে আক্রান্ত হওয়ার জন্য অনেকটা দায়ী বলে জানাচ্ছেন চিকিৎসকরা।
একই সঙ্গে খাদ্যাভ্যাস সহ মানুষের সামগ্রিক জীবনযাত্রার কারণেই ক্যান্সার বাড়ছে। বিশেষ করে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, ধূমপান করা বা তামাক পাতা সেবন ইত্যাদি কর্মকাণ্ড ক্যান্সারের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশের নারীরা কম বয়সে স্তন এবং জরায়ুর ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। সারা পৃথিবীতে সাধারণত ব্রেস্ট ক্যান্সার পাওয়া যায় বয়স্ক নারীদের মধ্যে, আর আমাদের দেশে সেখানে বেশিরভাগ রোগী 30 থেকে 40 বছর বয়সী। 2025 সালে প্রকাশিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মানুষ 38 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে পুরুষরা ফুসফুস, খাদ্যনালী, মুখ ও ঠোঁটের ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে। অন্যদিকে নারীদের মধ্যে স্তন, জরায়ু, মুখ এবং ডিম্বাশয়ের ক্যান্সার বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু সার্বিকভাবে দেশে কোন কোন ক্যান্সার বৃদ্ধি পাচ্ছে এবং সেটির পিছনে কারণ কি, চলুন জেনে নেওয়া যাক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে খাদ্যনালী ক্যান্সারে। নারীদের তুলনায় পুরুষরাই খাদ্যনালী ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছে। আক্রান্তের হারের মতো এই ধরনের ক্যান্সারের মৃত্যুর সংখ্যাও বেশি। ক্যান্সারের মোট মৃত্যু হারের হিসেবে এটি প্রায় 20.9%। আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে মুখ ও ঠোঁটের ক্যান্সার। 2026 সালে প্রকাশিত জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর তাদের কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 8.71% এসেছিলেন মুখ ও ঠোঁটের ক্যান্সার নিয়ে। এই রোগে ভুগে প্রতি বছর মারা যাচ্ছেন প্রায় 9,500-এর মতো মানুষ, যা ক্যান্সারের মোট মৃত্যুর প্রায় 8.1%। মৃত্যুহার বিবেচনায় খাদ্যনালী ক্যান্সারের পরেই রয়েছে ফুসফুসের ক্যান্সার। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল বলছে, 2025 সালে তাদের কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে 18% ছিল ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত। বাংলাদেশের নারীরা যে সমস্ত ক্যান্সারে বেশি আক্রান্ত হচ্ছেন সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে স্তনের ক্যান্সার। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে 36.4% স্তনের ক্যান্সারে ভুগছেন। এর কারণে প্রতি বছরই 6,000-এরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে। স্তনের ক্যান্সারের পরে নারীদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি জরায়ু মুখের ক্যান্সারে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশটিতে নারী ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে 19% প্রজনন সম্পর্কিত ক্যান্সারে ভুগছেন। এর মধ্যে 11% জরায়ু মুখের ক্যান্সারে ভুগছেন। এর বাইরে 5% ডিম্বাশয়ের ক্যান্সার এবং 3% জরায়ুর ক্যান্সারে আক্রান্ত। প্রতি বছর আরও প্রায় 9,000 নারী এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। একই সময় 5,800 জনেরও বেশি নারী জরায়ু মুখের ক্যান্সারের কারণে মারা যাচ্ছে। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।